Bidaloy Bangladesh, free education is your right. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীবিকার দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কি মানব শারীরতত্ত্ব এর রক্ত ও সঞ্চালন অর্থাৎ চতুর্থ অধ্যায়। এবং আজকের ক্লাসটি হবে এই অধ্যায়ের অষ্টম ক্লাস বা পার্ট 8। এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি কানেক্ট আছি দমন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুলজি, আখাউড়া ক্যামডেন কলেজ। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে চলো একটা ভিডিও দেখে বোঝার চেষ্টা করি যে আসলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। একটু লক্ষ্য করো ভালো করে, তাহলেই বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে হার্ট এবং হার্টের কি রক্তবাহিকা তথা ধমনীর কথা যদি আমরা বলি, এবং ধমনীর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি ধমনীতে প্লাগ জমে গেছে। এবং আমরা জানি যে প্লাগ জমে গেলে স্বাভাবিক রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, এবং এই প্লাগ জমে যদি ধমনী নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বেশ কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে একটি চিকিৎসা পদ্ধতি। একটু বলো তো কি এটি? হ্যাঁ, এটি হচ্ছে করোনারি বাইপাস সার্জারি বা অ্যানজিওপ্লাস্টিও হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মূলত করোনারি বাইপাস সার্জারি এবং অ্যানজিওপ্লাস্টি নিয়ে আলোচনা করব। এবং আজকের পুরো ক্লাস শেষে তোমরা কি বিশ্লেষণ করতে পারবে, কি ব্যাখ্যা করতে পারবে নিজে নিজে একটু লক্ষ্য করো। দেখো, করোনারি বাইপাস সম্পর্কে আলোচনা করতে পারবে এবং এও পারবে অ্যানজিওপ্লাস্টি সম্পর্কে বিশ্লেষণ করতে। আমরা সাধারণত এই রোগগুলো জেনে থাকি, হার্টের বিভিন্ন রোগ জেনে থাকি, এবং এই ধরনের অপারেশন বা সার্জারির ব্যাপারেও আমরা লোক মুখে শুনে থাকি, কিংবা আমাদের পরিবারেও এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং অপারেশন করে থাকি বা এই ধরনের সার্জারি করে থাকি। সো এই জিনিসটি জানা খুবই জরুরি। তো পুরো ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা পুরো ক্লাসে আমাদের সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, এই কামনায় আমরা মূল পাঠে চলে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেব করোনারি বাইপাস সার্জারি। আমরা দেখতে পাচ্ছি একটি হার্ট এবং এখানে দেখতে পাচ্ছি করোনারি রক্তবাহিকা। আমরা জানি যে হৃদপিণ্ডের যে নিজস্ব রক্তবাহিকাগুলো রয়েছে এগুলোকে বলা হয় করোনারি রক্তবাহিকা, এবং সেটি হতে পারে করোনারি ধমনী কিংবা করোনারি শিরা। এবং আমরা এও জানি যে এই করোনারি ধমনীর মাধ্যমেই কিন্তু হৃদপিণ্ড কি অক্সিজেন এবং অন্যান্য পুষ্টি উপাদান নিয়ে থাকে। কিন্তু এই আমরা যখন পার্ট 6 অর্থাৎ ষষ্ঠ ক্লাসে পড়েছিলাম যে বিভিন্ন হার্টের রোগগুলো, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিয়ার ক্ষেত্রে মূল কারণে ছিল যে এই যে করোনারি ধমনীগুলো, এই করোনারি ধমনীগুলোর মধ্যে প্লাগ জমে যাওয়া। আমরা যখন উচ্চ মাত্রার কোলেস্ট্রল জাতীয় খাবার খেয়ে থাকি তখন এই কোলেস্ট্রল গুলো এই রক্তের লুমেনের মধ্যে কি দীর্ঘদিন ধরে জমতে থাকে এবং এক পর্যায়ে হলদে রঙের হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। তখন একে বলা হয় কি অ্যাথেরোমেটাসপ্লাক্স। এবং এই অ্যাথেরোমেটাসপ্লাক্স জমে যাওয়ার পদ্ধতিকে বলা হয়, দেখো, যে আর্টারিওস্ক্লেরোসিস। অর্থাৎ এই অবস্থার সৃষ্টি হলে তখন এই করোনারি ধমনীর মধ্যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হতে পারে না। হৃদপিণ্ড কি স্বাভাবিকভাবেই নিজের পেশিতে পর্যাপ্ত অক্সিজেন কিংবা পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে না। আর তখনই কি হয়, হার্টের বিভিন্ন রোগ, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ারের মতো বিভিন্ন ধরনের মারাত্মক রোগ হয়ে থাকে। ওকে, এখন এই তাহলে করোনারি বাইপাস সার্জারি বলতে কি বোঝায়? আমি তার আগে একটা জিনিস তোমাদের মনে করে দেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাইপাস শব্দটির সাথে আমরা খুবই পরিচিত। আমরা দেখে থাকি যে কোনো একটা মেন রাস্তা বা মেন রোড যেটি শহরের মধ্য দিয়ে থাকে এবং যেখানে ট্রাফিক জ্যাম বেশি হয়, দীর্ঘদিন ধরে ট্রাফিক জ্যাম বেশি হতে দেখা দিলে কর্তৃপক্ষ কি করে, এই রাস্তা বাদ দিয়ে আরো একটা কি শহরের লোকালয়ের বাইরে দিয়ে কিংবা ওই রাস্তার পাশ দিয়ে আরেকটি রাস্তা বানানোর চেষ্টা করে বা বানিয়ে ফেলে। তখন আমরা একে বলি বাইপাস রাস্তা বা বাইপাস রোড। ঠিক আছে? তো এই যে যখন এই করোনারি ধমনীগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ প্লাগ জমে আর রক্ত প্রবাহ করতে পারে না, ঠিক তখন এই ধমনীগুলোর পাশ দিয়ে আরো কিছু ধমনী স্থাপন করা হয় এবং এই ধমনীগুলো আনা হয় কোথা থেকে? হাত, পা কিংবা অন্যান্য দেহের অংশ থেকে। এই ধমনীগুলোকে কেটে এনে এই হৃদপিণ্ডের মধ্যে করোনারি ধমনীর বিকল্প হিসাবে স্থাপন করিয়ে হৃদপিণ্ডের মধ্যে রক্তের সরবরাহ নিশ্চিত করাই হচ্ছে কি
এই করোনারি বাইপাস সার্জারি। তাহলে আশা করি তোমরা করোনারি বাইপাস সার্জারি বুঝে গেছো। দেখো তাহলে এভাবে প্লাক জমে গেলে বাইরে থেকে একটা কি ধমনী কেটে আনা হয়, সেটা হাত হতে পারে, পা হতে পারে, এবং হৃদপিণ্ডের মধ্যে স্থাপন করে দেওয়া হয়। আর তখন এই ধরনের সার্জারিকে বলা হয় করোনারি বাইপাস সার্জারি। আর ঠিক তখনই হৃদপিণ্ড কি করে, এই বাইপাস ধমনী দিয়ে পর্যাপ্ত অক্সিজেন এবং অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে, অর্থাৎ নিজের পেশিতে সরবরাহ করতে পারে। এবং পেশি তখন পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি উপাদান পাওয়ার পর কি হয়, শক্তি উৎপাদন করতে পারে এবং হৃদপেশিগুলো স্বাভাবিকভাবে সংকুচিত প্রসারিত হতে পারে। সুতরাং হৃদপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করতে পারলেই আমাদের দেহে রক্তের সঞ্চালন স্বাভাবিক থাকবে। এবার দেখে নেই যে করোনারি বাইপাস সার্জারির পদ্ধতি। যখনই এরকম প্রয়োজন হয় বা এরকম সার্জারি দরকার হয়, ঠিক তখনই চিকিৎসক কি করে, হাত বা পায়ের যে কোনো জায়গা থেকে একটি সুস্থ সমৃদ্ধ বা ভালো মানের করোনারি ধমনী, এক টুকরো ধমনী কেটে আনে এবং কেটে এনে এই ধমনী হৃদপিণ্ডের গাত্রে স্থাপন করে দেয় বা হৃদপিণ্ডের মধ্যে স্থাপন করে দেয়, যেটি এই করোনারি ধমনীর বিকল্প হিসাবে কাজ করে। তার আগে পূর্ব শর্ত হচ্ছে চিকিৎসক কি করবে, আগে কোন অঙ্গ থেকে, প্রথমত যেটা করবে যে অ্যানজিওগ্রাম করে দেখে নিবে যে আসলে এই হৃদপিণ্ডের কোন জায়গায় ধমনী নষ্ট হয়ে গেছে, অর্থাৎ কোন জায়গায় স্থাপন করতে হবে এটা আগে নিশ্চিত করবে। তারপরে কোন জায়গা থেকে একটি সুস্থ এবং ভালো ধমনী কর্তন করে আনবে সেটিও তারা কি করে নেয়, ঠিক করে নেয়। এরপরে অপারেশন করে বা সার্জারি করে এই পুরো কাজটি সফলভাবে সম্পূর্ণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই করোনারি বাইপাস সার্জারি সম্পর্কে ক্লিয়ার। এবার আমরা জেনে নেব, দেখো কি অ্যানজিওপ্লাস্টি। তার আগে দেখো যে করোনারি বাইপাসের যে সাবধানতা রয়েছে। দেখো হার্টের যে কোনো অসুখই, ছোট অসুখটা, ছোট বড় মানে যে ধরনের অসুখ হোক না কেন, হার্ট অ্যানজাইনা বলো, হার্ট অ্যাটাক, হার্ট ফেলার যাই বলো না কেন, হ্যাঁ, এই কোনোটাই কিন্তু কি কম না। সবগুলো, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে এগুলো কিন্তু ব্যয়বহুল। আর এই রোগগুলো হলে তো অবশ্যই ভিটামাটি বিক্রি করে বা যে কোনো মূল্যে তো চিকিৎসা করাই লাগবে। কিন্তু যদি এরকম যেন না হয়, হার্টের যেন ডিজিজ না হয়, তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কিভাবে? ঋতুভিত্তিক শাকসবজি খেতে হবে এবং উচ্চ মাত্রার কোলেস্টেরল জাতীয় যে খাবারগুলো, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ফাস্টফুড খাওয়া যাবে না, ফাস্টফুড মানে একেবারে না খাওয়াই ভালো। তেল কম খেতে হবে। এছাড়াও নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং যদি কোনো প্রকার বদ অভ্যাস, ধূমপান বা মদ্যপানের মতো বদ অভ্যাস থাকে, সেগুলো ত্যাগ করতে হবে। এগুলো ত্যাগ করে বা এইভাবে যদি আমরা স্বাস্থ্য সচেতন ভাবে চলাচল করি বা জীবনযাপন করি, তাহলে হয়তো আমরা এই হার্ট ডিজিজে পড়বো না। সুতরাং আমাদের এই করোনারি বাইপাস সার্জারি, অ্যানজিওপ্লাস্টি, এক্সট্রাজের কোন ধরনের চিকিৎসার প্রয়োজন হবে না, কারণ প্রত্যেকটা চিকিৎসাই কিন্তু ব্যয়বহুল। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে যাই কি অ্যানজিওপ্লাস্টি। আমরা একটু আগে জানলাম যে করোনারি বাইপাস সার্জারি মানে যখন ধমনী কি হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন এই ধমনীকে, আর এই ধমনীতে আর হাত দেওয়া হয় না, অন্য জায়গা থেকে ধমনী কেটে এনে হৃদপিণ্ডে স্থাপন করে দিয়ে ওই ধমনীর, ওই করোনারি ধমনীর বিকল্প পথ হিসাবে কাজ করা হয় বা কাজে লাগানো হয়। এটি হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। কিন্তু অ্যানজিওপ্লাস্টি কি? দেখো, করোনারি ধমনীর যদি গাত্রের লুমেনে যদি প্লাক জমে যায়, সেক্ষেত্রে এই অন্য জায়গা থেকে এনে, অর্থাৎ করোনারি বাইপাস না করেও চিকিৎসা করা যায়। সেটি হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টি মানে, অ্যানজিও মানে রক্তবাহিকা, প্লাস্টি মানে পুনর্নির্মাণ, অর্থাৎ এই রক্তবাহিকাকে বাদ না দিয়ে ওই রক্তবাহিকাকে কি করা হয়, রিপেয়ারিং করা হয়, পুনর্নির্মাণ করা হয়। ওকে, তখন একে বলা হয় অ্যানজিওপ্লাস্টি। এবং দেখো, এবং এই অ্যানজিওপ্লাস্টি এই জিনিসটি বা এই চিকিৎসা পদ্ধতি সর্বপ্রথম সফলভাবে ইউজ করেছে বা ব্যবহার করেছে কে? ডাক্তার অ্যান্ড্রেস গ্রেনজিক। কি কত সালে? দেখো 1977 সালে সর্বপ্রথম এই পদ্ধতির প্রয়োগ করেন। ওকে, তাহলে যখনই এই করোনারি লুমেন প্লাক দ্বারা বন্ধ হয়ে যাবে, ঠিক তখনই এই প্লাককে কোনোভাবে সরিয়ে দেওয়া, কোনোভাবে এই প্লাককে সরিয়ে দিয়ে স্বাভাবিক রক্ত প্রবাহ স্থাপন করা বা স্বাভাবিক রক্ত প্রবাহ সৃষ্টি করা হচ্ছে কি অ্যানজিওপ্লাস্টি। পুরো টপিকটা আমরা যদি আলোচনা করি তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এবার দেখে নেব অ্যানজিওপ্লাস্টির প্রকারভেদ। দেখো, তারপর আমরা পদ্ধতি জানবো। অ্যানজিওপ্লাস্টি কয়েক ধরনের হয়ে থাকে।
এগুলো হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি এবং কি অ্যাথ্রেক্টমি এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং এনজিওপ্লাস্টি। প্রত্যেক এনজিওপ্লাস্টির মূল উদ্দেশ্যই হচ্ছে রক্তবাহিকা থেকে কি এই ফ্ল্যাগ গুলোকে সরিয়ে দেওয়া, ফ্ল্যাগ গুলোকে ধ্বংস করে দেওয়া কিংবা চেপে রক্তবাহিকার সাথে চেপে কি করে দেওয়া, মানে নষ্ট করে দেওয়া। হয় টেনে বের করতে হবে কিংবা কি চেপে রক্তবাহিকার সাথে, রক্তবাহিকার প্রাচীরের সাথে লাগিয়ে দেওয়া। এর ফলে কি রক্তের বা রক্তবাহিকার মধ্যে যে স্বাভাবিক রক্ত প্রবাহের জন্য যতটুকু জায়গা, ফাঁকা জায়গা দরকার ততটুকু সৃষ্টি হয়। এর ফলে কি রক্ত স্বাভাবিকভাবে কি প্রবাহিত হতে পারে। আমরা যদি স্টেন্টিং এনজিওপ্লাস্টি নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে স্টেন্টিং এনজিওপ্লাস্টি নিয়ে আমরা আলোচনা করি। চলো দেখো, যখনই দেখো এখানে কয়েকটা জিনিস কাজে লাগবে। এখানে একটি তার, ক্যাথেটার বলা হয়, একটি তার, সূক্ষ্ম তার এবং একটি জালকাকার একটা সূক্ষ্ম তার দিয়ে গঠিত একটা জাল, নেট, যেটাকে বলা হয় কি স্ট্যান্ড, একটা জাল, স্থিতিস্থাপক একটি জাল। আমরা একটু পরে ভিডিও দেখলে খুবই ক্লিয়ার হবে তোমাদের কাছে। তাহলে একটি সূক্ষ্ম তার, একটি জাল এবং একটি বেলুন, এই তিনটি জিনিসকে কাজে লাগিয়ে কি হবে এই পুরো স্টেন্টিং পদ্ধতিতে এনজিওপ্লাস্টি কিভাবে মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে কি একটা ফ্ল্যাগ জমে যাওয়া একটি ধমনী এবং এই ধমনীর মধ্যে কি প্রথমত একটা তার ঢুকে দেওয়া হয় এবং তারের সম্মুখভাগে একটি স্ট্যান্ড, কি স্ট্যান্ড মানে কি একটু আগে বললাম যে তার দ্বারা গঠিত এক ধরনের জালকাকার একটি বস্তু আর কি, চোঙের মতো, এবং এর মধ্যে একটা বেলুন দিয়ে দেওয়া হয়। তাহলে এই তারের সম্মুখভাগে তারপরে কি এই স্ট্যান্ড এবং বেলুন, এই তিনটি কি দেহের যে কোনো জায়গা থেকে, হাত থেকে শুরু করা যেতে পারে, এই গলা থেকে শুরু করা যেতে পারে, বা যে কোনো জায়গা থেকে শুরু করতে হয়। সরাসরি এভাবে হার্টের মধ্যে ঢুকে দেওয়া যায় না। তাহলে কি আমরা জানি যে ধমনী শিরা এগুলো হার্টের সাথে কি মানে সংযুক্ত, তাহলে এগুলোর মধ্য দিয়ে ঢুকে দেওয়া হয় খুব সাবধানে কম্পিউটার ইউজ করে। ঠিক আছে, তাহলে স্ট্যান্ড ঢুকে গেছে, বেলুন ঢুকে গেছে এবং রিং ঢুকে গেছে। ওকে, এখন দেখো এর ভিতরে গিয়ে বেলুনকে ফুলিয়ে দেওয়া হয়, বাইরে থেকে বেলুনটাকে ফুলানো হয়, ব্যবস্থা করা হয়। বাইরে থেকে বেলুনকে ফুলালে এই রিংও কি ফুলে যায়। আর এই রিং ফুলে গেলে কি হবে, এই যে লুমেনের গাত্রে যে প্লাগ জমেছিল, এই প্লাগ গুলো কি এই রক্তবাহিকার সাথে গাত্রে লেগে যায়, চেপে যায় এবং চেপে গিয়ে কি নষ্ট হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। ওকে, এবং যখনই ফুলে যায় তখন এই রিং থেকে যায়, এই নেট সহ জালকাকার অবস্থা বস্তু থেকেই যায়, আর এই তার সহ বেলুন বের করে নেওয়া হয়। এর ফলে কি এই এনজিওপ্লাস্টি সম্পূর্ণ করা হয়। ঠিক আছে, চলো এবার আমরা একটা ভিডিও দেখি, তাহলে তোমাদের কাছে খুবই ক্লিয়ার হবে। কেমন, দেখো একটু লক্ষ্য করো, তাহলে পুরো এনজিওপ্লাস্টি যে ব্যাপারটি খুবই ক্লিয়ার হবে তোমাদের কাছে। আমরা যে একটু আগে দেখলাম স্ট্যান্ড, সূক্ষ্ম তার বা ক্যাথেটার এবং বেলুন, সবকিছু তোমরা এখানে দেখতে পাবে। দেখো আমরা দেখতে পাচ্ছি রক্তবাহিকা লুমেন জমে গেছে, তাই না, সরি লুমেনে ফ্ল্যাগ জমে গেছে। দেখো যদি ফ্ল্যাগ জমে যায় তাহলে কি স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে, আর ঠিক তখনই একে কি করা হবে, এনজিওপ্লাস্টি করে ফ্ল্যাগ গুলোকে নষ্ট মানে সরিয়ে দেওয়া হবে আর কি। দেখো তাহলে আমরা কি এখান থেকে শুরু করলাম, অর্থাৎ হাত থেকে, এইখান থেকে কি সূক্ষ্ম তার ঢুকে দেওয়া হয়েছে করোনারি ধমনীর গাত্রে, অর্থাৎ এই তারের সাথে কি আছে, স্ট্যান্ড রয়েছে এবং বেলুন রয়েছে। দেখতে পাবা তোমরা, একটু পরে দেখতে পাবা, ভালো করে লক্ষ্য করলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে ব্যাপারটি। দেখো চলে আসছে, অর্থাৎ এটি কিন্তু করোনারি ধমনী। ওকে, দেখো তার চলে আসছে, তারের মাথায় কি রিং রয়েছে এবং কি বেলুনও রয়েছে। ধীরে ধীরে বেলুন ফুলিয়ে দেওয়া হচ্ছে এবং ফুলিয়ে দিলে কি হবে, এই প্লাগ গুলো এই রক্তবাহিকার গাত্রে, ধমনীর গাত্রে কি আস্তে আস্তে চেপে যাবে। এই যে রিং,
আমরা যেটা একটা জালকাকার তার সূক্ষ্ম তার দ্বারা গঠিত যে জালকাকার বস্তুর কথা বললাম, স্টেন্টের কথা বললাম, একটু দেখে নাও এই স্টেন্ট কিভাবে, স্টেন্টের গঠন এবং স্টেন্ট কিভাবে তৈরি করা হয়। দেখো এটি প্রথমত সংকুচিত থাকে, যখন ভিতরে যায় তখন কি বেলুন যখন ফুলে তখন এর সাথে সাথে ফুলে ওঠে। ওকে, এটি সেইভাবেই তৈরি করা হয়ে থাকে। একে ইউজ করার আগে কি করা হয়, জীবাণু মুক্ত করে নেওয়া হয়। দেখো ভিতরে বেলুন ফুলে গেছে, তার মানে কি এই স্ট্যান্ডটা ফুলে গেছে এবং বেলুন সহ তার বের করে নেওয়া হবে এবং এই স্ট্যান্ড থেকে যাবে। এখানে একটা সময় কি হবে, এই সেল ডিভিশনের মাধ্যমে এই স্ট্যান্ডও কি মিশে যাবে, এই রক্তবাহিকার সাথে একেবারে মিশে যাবে। দেখো ফ্ল্যাগ গুলো কি একেবারে চেপে গেছে, রক্তবাহিকার সাথে চেপে গেছে। সেল ডিভিশনের মাধ্যমে কি হবে, এটি এই রিং আর নতুন করে বের করা দরকার নাই, এরা রক্তবাহিকার গাত্রে এমন ভাবে মিশে যাবে মনে হবে না যেটা রিং করা ছিল। অ্যানজিওপ্লাস্টির উপকারিতা। অ্যানজিওপ্লাস্টি হৃদপিণ্ড জনিত যে চিকিৎসাগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি। এই অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে কি করা হচ্ছে, এক্ষেত্রে ধমনীগুলো কেটে ফেলা হচ্ছে না, অর্থাৎ স্বাভাবিক ধমনী বা প্রাকৃতিক যে বা হৃদপিণ্ডের যে নিজস্ব ধমনীগুলো ছিল সেটি থাকছে এবং এর ফলে এই অ্যানজিওপ্লাস্টির ফলে একজন রোগী কি করতে পারে, মানে সহজেই সুস্থ হয়ে উঠতে পারে, ডে বাই ডে সুস্থ হয়ে উঠতে পারে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং যদি স্বাস্থ্য সচেতন ভাবে চলে তাহলে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব হয়। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে পড়লাম কি করোনারি বাইপাস সার্জারি এবং অ্যানজিওপ্লাস্টি, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল। তো তোমরা এগুলো বাড়ির কাজ পড়বে অবশ্যই, করোনারি বাইপাস সার্জারি এবং অ্যানজিওপ্লাস্টি এগুলো তোমাদের বাড়ির কাজ। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা অন্য একটি অধ্যায় অন্য একটি টপিক নিয়ে হাজির হবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এ কামনা বিদায় নিচ্ছি।